ও তথ্য প্রযুক্তি। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি আমরা আজকে এখানে এই কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিসিএস ছাড়াও অন্যান্য অনেক পরীক্ষায় কম্পিউটার সম্পর্কে বা তথ্য প্রযুক্তি সম্পর্কে এক দুটো কোশ্চেন থেকেই থাকে। তো আমরা আজকে কম্পিউটার ও প্রযুক্তি নিয়ে আমরা প্রথম লেকচারটা শুরু হবে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আমার দিক থেকে যতগুলো আপনাদের কনসেপ্টগুলো যতটুকু ক্লিয়ার করা যায় আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমি একটু হোল্ড করি। আচ্ছা ঠিক আছে, আমরা কম্পিউটার সম্পর্কে জানবো, কম্পিউটারের ইতিহাস সম্পর্কে একটু জানবো, কখন থেকে কম্পিউটার, মানুষ কেন কম্পিউটারের প্রয়োজন অনুভব করলো, আর এই কম্পিউটার দিয়ে আমরা কি কি কাজ করবো। মূলত কম্পিউটার হচ্ছে একটি গণনাকারী যন্ত্র, এটা আমরা সকলেই জানি, খুব বেসিক একটি কথা। এই কম্পিউটার যে গণনাকারী যন্ত্র, এর আগে প্রথম যখন একটি গণনাকারী যন্ত্র আবিষ্কার হয় সেটা হচ্ছে অ্যাবাকাস। অ্যাবাকাস দিয়ে শুধুমাত্র গণনা করা যেত, যোগ বিয়োগ গুণ ভাগ করা যেত। আপনারা এখনো অ্যাবাকাসের ব্যবহার অনেক জায়গায় করে থাকে, অনেক স্কুলে, বিশেষ করে যারা স্মার্ট স্কুল যেগুলো আমি দেখেছি, তারা এই স্কুলগুলোতে বাচ্চাদেরকে অ্যাবাকাস দিয়ে বিভিন্ন পদ্ধতি যারা যোগ বিয়োগ গুণ ভাগ শিখিয়ে থাকে। এর মধ্যে কিন্তু কম্পিউটার সীমাবদ্ধ না। কম্পিউটার মানুষকে যখন বিভিন্ন প্রয়োজন শুরু হলো, যে আসলে কি শুধু কম্পিউটার শুধু গণনার জন্য না, এখন যেমন আমরা যখন কম্পিউটার সারাদিন বাসায় যে ব্যবহার করতেছি, আমরা কিন্তু খুব কম মানুষই কম্পিউটার গণনা কাজে ব্যবহার করতেছি। আমরা গান শুনতেছি, আমরা সিনেমা দেখতেছি, আমরা নাটক দেখতেছি, আমরা আমাদের প্রয়োজনীয় অনেক কিছু দেখতে থাকতেছি। এখানে আমরা যখন কম্পিউটার, চার্লস ব্যাবেজ যখন কম্পিউটার সম্পর্কে প্রথম ধারণা দেয়, যাকে কম্পিউটারের জনক বলা হয়, এই চার্লস ব্যাবেজ যখন কম্পিউটার সম্পর্কে ধারণা দেয়, মানুষ যখন তার কম্পিউটারের, তার কাছ থেকে কনসেপ্ট নিয়ে ভবিষ্যতে আস্তে আস্তে কম্পিউটার কিন্তু অনেক ডেভেলপ করা হয়েছে। সেই সময় কম্পিউটার অনেক বড় ছিল। সেই সময় কম্পিউটার একটা বলা যায় একটা রুমের মধ্যে অনেক বড় একটা কম্পিউটার থাকতো, পুরো রুমটা জুড়িয়ে। তখন বলা যেত যে একটা মানুষ কম্পিউটারের ভিতরে ঢুকতে পারত। আসলে মানুষকে কম্পিউটারের ভিতরে ঢুকতে পারে না। সেটা হচ্ছে, ধরেন যে আপনি আপনার বাসায় একটা রুমের মধ্যে চারিদিকে, রুমটা চারিদিকে, দরজাটা বাদ দিয়ে চারিদিকে যদি আপনি আপনার কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনি আপনার ওই ডিভাইসটাতে আপনি আপনার কাছ থেকে ওই জায়গাটায় যেতে পারেন। আমি এই সেন্সে বলেছি যে মানুষ কম্পিউটারের ভিতরে ঢুকতে পারত। আসলে কিন্তু কম্পিউটারের ভিতরে মানুষ ঢোকা যায় না, যেহেতু অনেক বড় একটা ডিভাইস ছিল বা অনেক বড় একটা যে পার্টস গুলো ছিল, সেই কম্পিউটার গুলোকে, সেই সময় কম্পিউটারটাকে বলা হয় অ্যানালগ কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার, অ্যানালগ আর ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য হচ্ছে, অ্যানালগ কম্পিউটারটা হচ্ছে যেখানে কোনো ইলেকট্রনিক যে সিগন্যাল গুলো, এখন আমরা যে কম্পিউটারটা ব্যবহার করতেছি, যে কম্পিউটারে শুধুমাত্র 0 আর 1 এই কম্পিউটার বুঝে থাকে। আর সেই সময় কম্পিউটার কিন্তু 0 আর 1 নিয়ে কাজ করতো না, অ্যানালগ সিগন্যাল নিয়ে কাজ করতো। আর এখনকার যে কম্পিউটার আমরা যেগুলো ব্যবহার করি, সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যালটা নিয়ে কাজ করতেছে। ডিজিটাল সিগন্যাল কেমন? 0 আর 1 নিয়ে কাজ করে। আমি নাম্বার সিস্টেম যখন আসবো তখন আমরা এটা নিয়ে ডিটেইল আলোচনা করব। তো সেই সময় যখন মানুষ, আমাকে আরেকটু ভুল করতে হচ্ছে, এটা খুব ডিস্টার্ব করতেছে। দুঃখিত, আমার মোবাইল লাইভ করতেছি আর ল্যাপটপটাই দুটো রান ছিল, যার জন্য দেখা যাচ্ছে সাউন্ডটা দুইবার হচ্ছে। এখন মনে হচ্ছে সাউন্ড সব ক্লিয়ার আছে মনে হচ্ছে। যাই হোক, অ্যানালগ কম্পিউটারটা এত বড় ছিল যে কম্পিউটার দিয়ে মানুষ কাজ করতে পারতো, বাট যেটা কোনো স্ক্রিন ছিল না, যেটাতে অনেক বড় ছিল, যেটা বহনযোগ্য ছিল না, মানুষ সেটাকে কখনো
বহন করতে পারতো না। এই চিন্তা থেকে মানুষের চিন্তা আসলো কিভাবে আমরা আমাদের যে ডিভাইসটাকে কিভাবে আমরা ক্যারি করতে পারবো। যখন আমরা আজকে যে স্মার্ট যে ফোন ব্যবহার করতেছি, আমাদের কিন্তু স্মার্টফোনটা সবাই হাতে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা কিন্তু একটা কম্পিউটারের মতো, বা আমরা এটাকে একটা কম্পিউটারও বলে থাকি। কিন্তু কেন কম্পিউটার বলে থাকি? আমরা এখান থেকে ইমেইল করতে পারতেছি, মেইল করতে পারতেছি, আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারতেছি। এই জন্য আমরা এটাকে একটা মানে একটা কম্পিউটারও বলতে পারি। ঠিক আছে? তো সেই সময় যখন কম্পিউটার অ্যানালগ সিস্টেমটা কম্পিউটার কাজ করতো, অ্যানালগ কম্পিউটার আর ডিজিটাল কম্পিউটারের মধ্যে যে পার্থক্যটা অনেক বড়। সেটা হচ্ছে এটা মূলত একটা ছিল পার্টস দ্বারা তৈরি। আর এখনকার যে আমরা যে ডিজিটাল যে কম্পিউটারটা বলি, ডিজিটালটা 0 আর 1 এর, যেটাকে আমরা 0 আর 1 সিগন্যালটা নিয়ে এই ডিজিটাল কম্পিউটার তৈরি হয়। 0 মানে হচ্ছে আমরা এটাকে বলি বিদ্যুতের অনুপস্থিতি, আর 1টাকে বলি বিদ্যুতের উপস্থিতি। এই দুটো সমন্বয়ে কিন্তু আমরা কম্পিউটার গুলোকে কাজ করে থাকি, ডিজিটাল কম্পিউটারটাকে। আপনারা নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছেন। এরপর আমরা আলোচনা করব কম্পিউটার স্ট্রাকচার নিয়ে। কম্পিউটার স্ট্রাকচার, কম্পিউটারের গঠন নিয়ে। কম্পিউটার স্ট্রাকচারটা নিয়ে আমরা আলোচনা করলে বুঝতে পারবো। সেটা হচ্ছে ইনপুট আউটপুট। আচ্ছা, যেহেতু আমি মাঝখানে এটা রেখেছি, এটা কি হতে পারে বলুন তো? ইনপুট দিলাম, আউটপুট হচ্ছে আমি যে ডাটাটা ইনপুট দিলাম, এখানে আমাদের কি হতে হবে? প্রসেসিং হতে হবে। কি হতে হবে? প্রসেসিং হতে হবে। আর এখানে আমাদের একটা স্টোরেজ থাকবে। স্টোরেজ থাকবে। আমরা এই ইনপুট কি কি জিনিসগুলো আমরা ইনপুট দিতে পারি। যেমন ধরুন আমরা আমাদের কম্পিউটার থেকে যখন আমরা কাজ করি, কম্পিউটারে আমরা যখন কিবোর্ডে কিছু লিখি, আমরা কিবোর্ডে যখন লিখবো, তাকে আমরা কাকে দিব? আমরা এই সিপিইউটাকে দিব। সিপিইউ যাকে বলতেছি আমরা, এই সিপিইউটাকে দিব। ও আমাদের এই ডাটাটাকে সম্পূর্ণরূপে প্রসেস করে আমাদেরকে আউটপুটে দিবে। কিভাবে সে প্রসেস করবে সেটা তার একান্তই কাজ। যেমন ধরুন আমরা বলি যে কম্পিউটার কিন্তু সেকেন্ডে কাজ করে থাকে। ন্যানো সেকেন্ড মানে হচ্ছে 10 টু দি পাওয়ার ইনভার্স 9। তার মানে হচ্ছে 100 কোটি ভাগের 1 ভাগ সময়ে একটা কম্পিউটার কাজ করে থাকে। যদি এই 10 টু দি পাওয়ার ইনভার্স 9 এ যদি কম্পিউটার কাজ করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু মানুষ এই কম্পিউটার থেকে দূরে সরে যাবে, কম্পিউটার থেকে আর কাজ করতে যাবে না। ধরুন যে আমরা একটা গুণ করতেছি, আমি যদি এখানে একটা লিখি যে ইনপুট একটা ডাটা দিলাম 5 প্লাস 10 ইকুয়াল টু হচ্ছে 15। এই 15 যদি আমাকে 5 প্লাস 10 ইকুয়াল টু 15, এই 15 যদি আমাকে সে যদি কয়েক সেকেন্ড টাইম নিয়ে থাকে আমার কম্পিউটার, তাহলে কিন্তু আমি এই কম্পিউটারকে দিয়ে এই কাজ আর করাবো না, তাহলে আমি নিজেই করার চেষ্টা করব। যখন মানুষ যখন বড় বড় যে আমরা হিসাবগুলো করে থাকি, বিশেষ করে যখন অ্যাকাউন্টিং এর যে হিসাবগুলো করা হয়, সেগুলো কিন্তু অনেক বড় বড় হিসাব থাকে। সেটা কিন্তু কম্পিউটার ন্যানো সেকেন্ডের মধ্যেও আমাদেরকে করে দিয়ে থাকে। সেটা আমরা কোথায় পাবো? আউটপুটে পাবো। আর স্টোরেজ যেটা বললাম আমি, এখানে স্টোরেজের মধ্যে আমরা কি থাকে? স্টোরেজ মানে হচ্ছে একটা গুদাম। গুদাম মানে হচ্ছে কি? মেমোরি। এই মেমোরি নিয়ে একটা টপিক আছে, সেটা নিয়ে পরে আবার আলোচনা হবে। এটা হচ্ছে কি? কম্পিউটারের স্ট্রাকচার অথবা কম্পিউটার অফ আর্কিটেকচার। কম্পিউটার অফ আর্কিটেকচার একটা কিন্তু এটা ছোট একটা টপিক এখানে বলা আছে। আমরা বিএসসি তে কম্পিউটার অফ আর্কিটেকচার নিয়ে একদম কমপ্লিটলি 100 মার্কসের 150 নম্বরে পরীক্ষা দিতে হয়েছে আমাদেরকে। তার মানে হচ্ছে এটুকুর মধ্যেই কিন্তু কম্পিউটার অফ আর্কিটেকচার সীমাবদ্ধ না। একটা কম্পিউটার অফ আর্কিটেকচার মানে বৃহৎ কিছু পড়ানো। তা আপনাদের এত বড় কিছু জানতে হবে না। আপনারা এটাতে পড়ে কেউ আমরা কখনো কেউ ডিগ্রি নিব না। আমরা আসছি এখানে খুঁটিনাটি বিষয়গুলো জানার জন্য। এরপর আমরা জানবো দৈনন্দিন জীবনে আমাদের কম্পিউটারের ব্যবহারটা কতটুকু। একজন মানুষের
দৈনন্দিন জীবনে কম্পিউটারটা আমাদের এই মুহূর্তে যারা হয়েছে, আমরা এখন মনে করি যে কম্পিউটার আমাদের যদি একদিন না থাকে, বা আমার হাতে যদি মোবাইলটা একদিন না থাকে, তাহলে আমরা মনে হয় যে আমরা একদমই টোটালি অচল হয়ে যাই। আমি একটা আপনাদের ছোট একটা গল্প শোনাবো। এই গল্পের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আমরা দৈনন্দিন কতগুলো ডিভাইস ব্যবহার করে থাকি এবং এই ডিভাইস ছাড়া আমরা কতটুকু অচল হয়ে যাই। যদি আমি বলি, একটা ছোট্ট গল্প বলি, আপনার গল্পটা শুনলে বুঝতে পারবেন। রহিম শুক্রবার অফিস থেকে, রহিমের শুক্রবারে অফিস বন্ধ। সকাল 9টায় ঘুম থেকে উঠলো। একটি বিশেষ প্রযুক্তির সাহায্যে তার ঘুম ভেঙে গেল। দ্যাট মিনস হচ্ছে একটি অ্যালার্মের শব্দে তার ঘুম ভেঙে গেল। তারপর সে ঘুম থেকে উঠে ল্যাপটপটি হাতে নিল। ল্যাপটপটি হাতে নেওয়ার পরে ল্যাপটপ তাকে একটা রিমাইন্ডার দিল, আজকে তার বন্ধু শুভর জন্মদিন। ইতিমধ্যে সে ঘড়িতে দেখে যে 10টা পার হয়ে গেছে। এখন কি করবে? ক্ষুধা লেগেছে, ফ্রিজে গিয়ে দেখলো ফ্রিজে কোনো খাবার নেই। তাহলে কি করতে হবে? একটা খাবারের আমাদের অর্ডার দিতে হবে। সে একটি দ্রুত ল্যাপটপকে আবার ওপেন করে ফুডপান্ডা থেকে একটি খাবারের অর্ডার দিল। কিছুক্ষণের মধ্যেই তার বাড়ির সামনে এসে ফুডপান্ডা থেকে ডেলিভারি ম্যান তার বাড়ির সামনে এসে তাকে ফোন দিল, স্যার আমি আপনার বাসার নিচে। সে খাবারটি সংগ্রহ করলো। বিকেলবেলা সে খাবারটা খেয়ে বিকেলে ঘুমিয়ে তার বন্ধুর যে জন্মদিন ছিল সেখানে গেল। সেখানে সারাদিন বসে আড্ডা দিয়ে, সেখানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে আবার বাসায় আসলো। বাসায় এসে দেখে রাত 10টা বেজে গেছে। সে আবার একটি বিশেষ ডিভাইসকে, তার পরের দিন ঘুম থেকে উঠতে হবে, আবার অফিসে যেতে হবে, সেজন্য সে কি করলো? একটি বিশেষ ডিভাইসকে, অর্থাৎ মোবাইল অথবা অ্যালার্ম ঘড়িকে সে অন করে দিয়ে ঘুমিয়ে পড়লো। এখন আমরা দেখুন, আপনারা বুঝতে পারতেছেন, দেখুন এই যে রহিম সকালে ঘুম থেকে উঠলো একটি অ্যালার্মের সাহায্যে, একটি অ্যালার্মে তার ঘুম ভেঙে গেল। আবার কি করলো? তার যখন ক্ষুধা লাগলো, ফ্রিজে গিয়ে দেখলো তার কোনো খাবার নেই। তারপর কি করলো? ফুড পান্ডা থেকে একটি খাবার অর্ডার করলো। কিছুক্ষণের মধ্যেই ফুড পান্ডার যে ডেলিভারি ম্যান জিপিএস ব্যবহার করে তার বাসার সামনে এসে খাবার দিয়ে গেল। তার মানে কি আমরা বলতে পারি যে একজন মানুষের দৈনন্দিন জীবনে কম্পিউটার বা প্রযুক্তি কতটা বেশি অপরিহার্য। আমরা এই মুহূর্তে কম্পিউটার বা প্রযুক্তি ছাড়া এই মুহূর্তে আমরা কোনো কিছু চিন্তা করতে পারি না। ঠিক তেমনি এরপর আমরা আসবে কম্পিউটার নাম্বার সিস্টেম। কম্পিউটার নাম্বার সিস্টেমটা নাম্বার সিস্টেম, এটি কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় এখান থেকে একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন এসে যায়। ব্যাংক থেকে শুরু করে বিসিএস বা অন্যান্য পরীক্ষা, এখান থেকে অনেক সময় কোশ্চেন একটা থাকে। আমরা আজকে জানবো নাম্বার সিস্টেমটা কি, নাম্বার সিস্টেমটা কিভাবে করা হয়। নাম্বার সিস্টেম মূলত হচ্ছে আমরা যে সংখ্যাগুলো, সাধারণ যে সংখ্যাগুলো আমি একটু আগে আপনাদের বলেছিলাম 5 + 10 = 15। কম্পিউটার এই জিনিস, আমি যে নাম্বারগুলো লিখেছি এগুলোর একটাও কিন্তু কম্পিউটার বুঝে না। তাহলে কম্পিউটার কি বুঝে? কম্পিউটার বুঝে, আমি শুরুতেই বলেছিলাম কম্পিউটার বুঝে 0 আর 1। তাহলে আমাদের কম্পিউটার কিভাবে হিসাব করে দিচ্ছে, আমার ক্যালকুলেটর তাহলে আমাকে কিভাবে হিসাব করে দিচ্ছে, আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব। কম্পিউটার এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই নাম্বার সিস্টেম মূলত 0 1, আমি শুরু করি 0 1, এটা বেস 2, এটা হচ্ছে বাইনারি 0 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে বেস 8, অক্টা 0 থেকে 9, এটা হচ্ছে ডেসিমেল 0 থেকে 9 A B C D E F, এটা হচ্ছে হেক্সাডেসিমেল। আপনারা একটু লক্ষ্য করুন যে আমি বলেছি 0 আর 1 এই দুটোকে বলা হয় বাইনারি সিস্টেম, বাইনারি নাম্বার বলি আমরা। তো এই বাইনারি নাম্বার কম্পিউটার শুধুমাত্র এই বাইনারি নাম্বারটাই কিন্তু বুঝে থাকে।
আমরা এগুলোকে একটু চেঞ্জ করে দেখব, কিভাবে চেঞ্জ করা যায় আমরা ওটা নিয়ে একটু আলোচনা করব। নাম্বার সিস্টেমটা, এখান থেকে বিভিন্ন কোশ্চেন আসে, এখান থেকে যোগ আসে, এখান থেকে বিয়োগ আসে, এখান থেকে ভ্যালু, এটা নির্দিষ্ট ভ্যালু কোনটা, এই কোশ্চেনগুলো এসেই থাকে কিন্তু। যাক, আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে 0 আর 1 এটা হচ্ছে বাইনারি, আর 0 থেকে 7 পর্যন্ত এখানে 8টি অঙ্ক আছে। 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্ক আছে, সেটাকে অক্টাল বলা হচ্ছে। 0 থেকে 9 এখানে 10টি অঙ্ক আছে, আমরা সেটাকে ডেসিমেল বলতেছি। আর 0 থেকে 9 এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, 12, 13, 14, 15। তার মানে হচ্ছে এখানে 16টি অঙ্ক আছে, সেজন্য আমরা বেস 16 দিয়েছি। 16টা কিভাবে, শূন্য সহ কিন্তু। 16টা বিট আছে, আমরা সরি 16টা নাম্বার আছে, সেজন্য আমরা এটাকে বলছি হেক্সাডেসিমেল। আমরা এই অঙ্কগুলো পরীক্ষায় কিভাবে আসে, যেমন বললো আপনাকে 25 এর বাইনারি মান কোনটি? এটা বললো 25 বেস 10, বাট সরি 25 বেস 10, এটা বলছে এর বাইনারি মান কত। তাহলে আমরা বাইনারি মানে হচ্ছে বেস 2, বাইনারি মানে হচ্ছে বেস 2। তাহলে এই 25 কে আমরা বেস 2 করব, 2 দ্বারা আমরা ভাগ করব, বেস দ্বারা ভাগ করব, তাহলে হচ্ছে 12। আমাদের ভাগশেষ 1 থাকবে, আমরা ভাগ করব না, ওটাকে আলাদা করে রেখে দেব। 2 দিয়ে আবার 12 কে ভাগ করব, 6 আসবে 0। 2 দিয়ে আবার 6 কে ভাগ করব, 3, এখানে 0 আসবে। 2 দিয়ে আবার 3 কে ভাগ করব, ভাগফল ভাগশেষ 1 থাকবে, ভাগফল 1 হবে এবং ভাগশেষে 1 থাকবে। আবার 2 দিয়ে আমরা 1 কে ভাগ করব, ভাগ যায় না, এই 1 থাকবে। আমাদের কিন্তু উত্তর হচ্ছে, এই 25 এর উত্তর হচ্ছে 11001। এটা কিভাবে হলো, আমরা কিন্তু আপনারা যে পরীক্ষা যখন করবেন এভাবে তো করার আপনাদের সুযোগ থাকবে না, এত সময় কিন্তু আপনাদের হাতে থাকবে না, 30 সেকেন্ডে একটা অঙ্ক করতে হবে। এটা হচ্ছে সাধারণভাবে আমরা যখন জেনারেলি যখন পড়ানো হয় তখন এটাই মেইন সিস্টেম, এটাই মেইন নাম্বারের এই ডেসিমেল থেকে বা দশমিক পদ্ধতি থেকে বাইনারিতে করা, এটা হচ্ছে মূল সিস্টেম। এখন আপনাকে পরীক্ষা আপনি কিভাবে করবেন, খুব দ্রুত কিভাবে করবেন দেখুন। আমি যদি একটা উত্তর এখানে লিখে রেখেছি, ধরেন আমি আপনার কাছে 25 টাকা পাই। কত টাকা পাই? আপনি আপনার কাছে 25 টাকা পাই। তাহলে আপনি 25 টাকার জন্য আপনি আমাকে, ধরুন আপনার কাছে একটা নোট আছে 1 টাকা, একটা 2 টাকা, একটা 4 টাকা, একটা 8, একটা 16। এখন দেখুন আপনি আপনি আমাকে কোন কোন, ধরে যে আমি আপনার কাছে কয় টাকা পাই? 25 টাকা পাই। তাহলে আপনি আমাকে কোন কোন নোটটা দিয়ে, আপনার কাছে একটা নোট আছে 16 টাকা, একটা নোট আছে 8 টাকা, একটা নোট আছে 4 টাকা, একটা নোট আছে 2 টাকা, একটা 1 টাকার একটা। এই নোটগুলো দিয়ে কিন্তু আপনি আমাকে আপনার লোনটা পরিশোধ করতে পারবেন, মানে আপনার ধারটা আমাকে পরিশোধ করতে পারবেন। তাহলে আপনি কোনটা কোনটা দিবেন? 16 টাকা দিবেন, আপনি আমাকে 16 টাকা একটা নোট দিবেন, 8 টাকার একটি নোট দিবেন, 16 আর 8 24, আরেকটি আপনি আমাকে একটি 1 টাকার নোট দিবেন। তাহলে আপনি আমার 25 টাকার লোনটা কি হবে? শোধ হবে। আপনি কি আমাকে একটা 4 টাকার নোট দিবেন? অবশ্যই না, তার মানে 0। 2 টাকার নোটটি কি আপনি আমাকে দিবেন? না, তার মানে 0। দেখুন তো আমাদের এই অঙ্কটা আর এই অঙ্কটা হয়েছে কিনা? হয়ে গেছে কিন্তু, এই দুটো উত্তর আমাদের একই হয়ে গেছে। এখন যদি বলি 25 কেন, এটা যে কোনো সংখ্যা করা যাবে, যে কোনো সংখ্যা করা যাবে, যে কোনো সংখ্যায় আমরা করতে পারবো। ধরুন যে কেউ আপনাকে বললো এইটাকে বাইনারি করতে বললো, এটার বাইনারি মান কত? 75 এর বাইনারি মান কত? 75 মানে কত হবে? 1 2 4 8 16 32 64। আপনি কত পর্যন্ত যাবেন? আপনি কিভাবে আগাবেন? 1, তার ডাবল 2, তার ডাবল 4, 4 ডাবল 8, 8 ডাবল 16, তার 32, 32 ডাবল 64, এর ডাবল হচ্ছে 128। তা আমার 75 টাকার জন্য আমি যদি কাউকে বলি, তাহলে কি আমার 128 টাকার দরকার আছে? নাই, আমার এই 128 টাকা কিন্তু লাগবে না। তাহলে কোনটা নাম্বার লাগবে? 64 টাকা। আপনি আমাকে একটা 64 টাকার নোট দিবেন। আর একটা 8 টাকার যদি নোট দেন তাহলে কত হয়? 64 8 কত হয়? 64 8 8 4 12, 72। আর 2 টাকা একটা দিবেন, 1 টাকা একটা দিবেন, আর এই বাকি নোটগুলো আপনি আমাকে দিবেন না। দেখুন আপনি বাইনারি করে দেখলেই আপনি এটা পেয়ে যাবেন যে এই 64 75 টাকা যদি আপনি বাইনারি করেন, আপনি আমার এই উত্তরটাই কিন্তু পাবেন। দ্যাট মিন্স উত্তর পরীক্ষা এইভাবে থাকবে।
ঠিক আছে, আমরা জানলাম কি দশমিক থেকে বাইনারি নাম্বার সিস্টেমটা করলাম। এরপরে এখানে অনেকগুলো নাম্বার সিস্টেম কিন্তু আমি লিখেছি দশমিক থেকে বাইনারি। এবার যদি আমাকে কেউ বলে যেমন 10101 এটা বাইনারিতে আছে, আমরা এটাকে ডেসিমেলে করব, বা ডেসিমেল মানে হচ্ছে দশমিক। এটাকে যদি আমাকে দশমিক করতে বলে তাহলে আমরা কিভাবে করব, খুব দ্রুত কিভাবে করা যায় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা খুব দ্রুত না করে বেসিক যে সিস্টেমটা আমরা সেটাও শিখিয়ে দিচ্ছি। 1 গুণন 2, এই প্রত্যেকটা অঙ্ককে বেস দ্বারা গুণ করব। তারপর 0 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস 1 গুণন 2। এখন দেখুন আমরা সব শেষ থেকে আসব, আমরা এটা এইভাবে আসব, এর পাওয়ার দেব 0 1 2 3 4। এখন দেখুন এটা গুণ করলে কত হয়, 16 আসবে। এখানে গুণ করলে যা আসবে, যেহেতু 0 আছে যোগ করলে 0 আসবে, গুণ করলে এটা 4, এটা 0 আসবে। আর এই কোনো কিছুর উপর পাওয়ার, কোনো কিছুর উপর যদি পাওয়ার কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় সেই সংখ্যাটা 1 হয়ে যায়। তাহলে 1 আর 1 গুণ করলে 1 হয়। এখন দেখুন 16 4 20, 20 আর 1 21। তার মানে কি এটা উত্তর কত হবে, 21 হবে। এখন দেখুন আপনি এইভাবে তো আপনার অনেক সময় লাগবে, আপনার হাতে এত সময় নেই, তাহলে আপনি কিভাবে করবেন? আমি কি আপনাকে এটা তোলার জন্য একটু সময় দেব আপনাদের? দেখুন পাওয়ারটা সবসময় 0 থেকে শুরু হবে, কিন্তু 0 1 2 3 4, এবং প্রত্যেকটা অঙ্ককে আমি 2 দ্বারা গুণ করেছি, প্রত্যেকটা অঙ্ককে আমি 2 দ্বারা গুণ করেছি, এবং আর বেস পাওয়ার গুলো আমি ওদিক থেকে এসেছি। প্রত্যেকটা অঙ্ককে 2 দ্বারা গুণ করেছি, যোগ করেছি প্রত্যেকটা অঙ্ককে। এখানে আমার 5টা অঙ্ক আছে, আমি 5 বার কিন্তু গুণ করেছি আর যোগ করেছি, 5 বার গুণ করেছি। আপনি যখন পাওয়ার গুলো দিবেন শেষের দিক থেকে আসবেন, শেষের দিকে পাওয়ারটা 0 দিবেন। আর যদি এখানে পয়েন্ট কিছু থাকে সেটা আবার আর ভিন্ন ভাবে করতে হবে। যদি এখানে পয়েন্ট দেওয়া থাকে, এখানে যদি পয়েন্ট দেওয়া থাকে তাহলে আপনাকে ভিন্ন ভাবে করতে হবে। তাহলে আমি 0 দিয়েছি, 1 দিয়েছি, 2 দিয়েছি, 3 দিয়েছি, 4 দিয়েছি। এটা মূলত কিন্তু একটা সূচক থেকে এসেছে, সূচক থেকে আমি পাওয়ারটা নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে গেল কি আমরা দুটো সিস্টেম শিখলাম, একটা হচ্ছে দশমিক থেকে বাইনারি করলাম, আরেকটা হচ্ছে বাইনারি থেকে আমরা দশমিক করলাম। এই বাইনারি থেকে দশমিক আরেকটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি যে আপনি খুব দ্রুত দেখুন এই অঙ্কটা আপনি কিভাবে করবেন। দেখুন তো আমরা এর আগে যখন অঙ্কটা করেছিলাম 1 0 1 0 1, আমরা আগে যখন এর আগে যখন আমরা করেছিলাম কিভাবে করেছিলাম বলুন তো, 1 2 4 8 16। তারপরে কি এই যে অঙ্কগুলো আমাদের 1 তার উপরে অঙ্কগুলো আমরা যোগ করি, দেখেন তো কত হয়, 16 এর নিচে 1 আছে, 4 আমরা গুণ করলাম, এই সংখ্যাটা নিলাম, এখানে একটা 1 আছে, এই অঙ্কটা নিলাম, দেখুন তো আমাদের 21 হয় কিনা, আমাদের এখানেও কিন্তু 21 এসেছে। দেখুন কিন্তু আমরা এভাবেও খুব দ্রুত করতে পারি, আমরা এইভাবেও খুব দ্রুত করতে পারি। আবার বলছি এই জায়গাটায় আপনাদের কিন্তু খুব মনোযোগ দিতে হবে। এই জায়গাটায় দেখুন 1 2 3 1 2 4 8 16, যদি আমার আরেকটা অঙ্ক থাকতো এখানে তাহলে আমি 32 দিতাম, যদি আরো একটা অঙ্ক থাকতো আমার 32 এর ডাবল নিতাম কিন্তু। ঠিক আছে, দেখুন আপনারা আরেকটু ফলো করুন, আমি বলছি 1 2 4 8 16। আবার বলি যেখানে আমার এই লাইনটার মধ্যে যেখানে 1 আছে সেই সংখ্যাটা যোগ করি, এখানে যে 1 আছে এটা অঙ্ক কত, 16, এখানে একটা 1 আছে এটা মান 4, এখানে একটা 1 আছে এটা 1, তাহলে 16 আর 4 20, 20 আর 1 21 কিন্তু আমরা পেয়ে গেছি। তার মানে কি এটার মান আমরা এভাবে করলে 21 হবে, এভাবে খুব দ্রুত করলে আমাদের 21 হবে। আরেকটি আপনাদের কৌশল বুঝিয়ে দিই, দুঃখিত ওয়াইফাই লাইনটা অফ হয়ে গেছিল, এই হচ্ছে আমাদের পর নির্ভরশীল। যাই হোক 71 বেস 10
71 বেস 10 এটা ডেসিমেলে আছে। যদি বাইনারি করি আমাদেরকে এভাবে ভাগ করে করে করব, আমরা 2 দ্বারা ভাগ করে করব। যদি আমরা এটা অক্টাল করি, যদি অক্টাল করতে হয় তাহলে আমরা 8 দ্বারা ভাগ করব, আর যদি এই হেক্সাডেসিমেল করি তাহলে আমাদের 16 দ্বারা ভাগ করতে হবে। আমি এটা একটু দেখিয়ে দিব, হেক্সাডেসিমেলটা আপনাদের বুঝতে সুবিধা হবে। থ্রি বেস 10 হেক্সাডেসিমেলটা একটু আপনাদের দেখিয়ে দেই। এটা যদি আমরা এটাকে 16 দ্বারা ভাগ করব এই হেক্সাডেসিমেলটাকে, তাহলে আমরা কতবার ভাগ করতে পারি? 5 বার ভাগ করলে আমাদের 80 হয়, আর ভাগশেষ থাকবে কত? 3 থাকবে। আবার 16 দ্বারা ভাগ করব আমরা, 16 দ্বারা ভাগ যদি করি তাহলে আমাদের এখানে থাকবে, এই 16 দ্বারা 5 কে ভাগ যায় না, 0 এই 5। আমরা বলতেই পারি যে বেস 10 এটা হচ্ছে নিচ থেকে উপরে যাবে। আপনাদের কাছে কারো কাছে মনে হতে পারে যে বেস 10 এই 53 বেস 16 আর 83 বেস 10, আমরা এটা অঙ্ক এটা করলাম কিন্তু এটা ছোট হয়ে গেল কেন? এই দুটোর মান কিন্তু সমান, যেহেতু আমরা এখানে সমান চিহ্ন দিয়েছি, দুটোর মান কিন্তু সমান। কারণ হচ্ছে কি যে এটা বেস 10, এটা বেস 10, এটা হচ্ছে বেস 16, এটা কিন্তু বেস সমান, কিন্তু দুটো অঙ্ক কিন্তু আমাদের সমান হয়েছে কিন্তু। ঠিক আছে, আমরা এখানে আরেকটু আমি দেখাতে চাচ্ছি। যদি এখানে আমরা আমি এই অঙ্কটা নিব এবার 92 যদি নেই তাহলে আমাদের অঙ্কটা রেজাল্ট কত আসবে দেখুন আপনারা একটু। 92 এটাকে আমরা 16 দিয়ে 92 কে ভাগ করব, তাহলে কত? 5 দিয়ে ভাগ যায় 80 থাকে, দ্যাট মিন্স 12 থাকলো ভাগশেষ, তাহলে ভাগ 12 থাকলো। এখন দেখুন 16 দিয়ে আবার 5 কে ভাগ করব, যায় না, এখানে 5 আসলো। আপনাদের কাছে কারো কাছে মনে হতে পারে যে উত্তরটাকে আমি এইভাবে লিখবো যে বেস 10 5 12 এভাবে লিখবো? না, এভাবে লিখলে আপনার অঙ্কটা হবে না। 12 মানে হচ্ছে হেক্সাডেসিমেলে 12 মানে কত বলেন তো? এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে 12। ঠিক আছে, তার মানে আমরা এটাকে বলবো সি। তাহলে উত্তর আমাদেরকে লিখতে হবে 5C। উত্তরটা হবে আমাদের 5C বেস 16। এই 12 আমরা কিন্তু লিখবো না, 12 এর একটা মান আছে আমাদের যেহেতু হেক্সাডেসিমেলে, সেজন্য আমরা সি লিখেছি। আবার বলে দিচ্ছি, আপনারা একটু মানটা একটু লক্ষ্য করুন, আপনারা চলে লিখে নিতে পারেন। এগারো, 12, 13, 14, 15। ওকে, এই একটা গেল নাম্বার সিস্টেম। কিন্তু অনেকগুলো অঙ্ক আছে এখানে। এই হলো আমাদের নাম্বার সিস্টেমের অঙ্ক। আরো কিছু অঙ্ক আছে, আমি আপনাদের একটু কয়টা অঙ্ক দেখিয়ে দিই, যেহেতু এখান থেকে একটা অঙ্ক প্রায় থাকে। এখন ধরুন অক্টাল থেকে আপনি ডেসিমেলে কিভাবে করবেন, বা অক্টাল থেকে হেক্সাডেসিমেল ভাবে কিভাবে করবেন, অক্টাল থেকে আমরা ডেসিমেলে কিভাবে করবেন। ধরুন বললো 36 অক্টাল, এটাকে আমরা ডেসিমেল কিভাবে করব? যে কোনো অঙ্ককে আমরা ডেসিমেল করে গুণ করে করব, কিন্তু যেমন 3 গুণন বেস 8, এখানে যে 8 দ্বারা গুণ করব, তাহলে 6 গুণন 8, এটা হচ্ছে পাওয়ার 0, এটা হচ্ছে 1। 1 মানে হচ্ছে 3 ইনটু 8 যা আসতায় 24, এখানে মানে হচ্ছে 6, আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 6, আর কোনো কিছুর উপর পাওয়ার 1 0 মানে হচ্ছে 1, তাহলে আমরা একবারে 1 লিখে দিলাম, এই হচ্ছে 25। তার মানে হচ্ছে কত? 36 এর যদি বেস 8 থাকে, এটার নিচের ডেসিমেল ভ্যালু কোনটা? তার মানে হচ্ছে কোনটা? 25 হচ্ছে এর ডেসিমেল ভ্যালু। যদি কোনো একটা অঙ্ককে হেক্সাডেসিমেল বলা থাকে, যেমন বললো আপনাকে 7AC বেস 16, এটার
ডেসিমেল ভ্যালু কোনটা। তারপর আপনি কিভাবে করবেন, 7 গুণন 16, a গুণন 16, c গুণন 16। এখন দেখুন আপনি কিভাবে করবেন, তাহলে 7 16 a মানে কত 10, আপনি 10 লিখবেন, 16 আপনি জাস্ট তাই থাকবে, c মানে হচ্ছে 12, এটা 16 16 থেকে গেল, আপনি পাওয়ার দিবেন 0 1 2। আমরা আগের মতো করে ফেলবো, এই আপনি এইভাবে ক্যালকুলেশন করে ফেলবেন। ওমা প্রবলেম হচ্ছে করতে। এই ওয়াইফাই খুবই প্রবলেম হচ্ছে, যার জন্য আমি বুঝতে পারতেছি না, আমি বোর্ডে তাকিয়েছিলাম, আপনারা যে কোথায় ছিলেন আমি জানি না। যাই হোক খুবই প্রবলেম করতেছে ইন্টারনেট, খুবই প্রবলেম করতেছে। যাই হোক, যদি এরকম কোনো অঙ্ক থেকে থাকে যে ডেসিমেল থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেল করব, একই সিস্টেম, কিন্তু যে কোনো অঙ্ককে ডেসিমেল করলে আমরা পাওয়ার দিয়ে গুণ করব, এইভাবে প্রত্যেকটা বেস দ্বারা গুণ করব, বেস দ্বারা গুণ করব আর যোগ করব, পাওয়ার সবসময় 0 আর 1 2 3 এইভাবে আমরা গুণ করব। ঠিক আছে, এরপর হচ্ছে সবই তো ডিস্টার্ব করতেছে তো আপনারা, আমি আশা করি আপনারা নিশ্চয়ই নাম্বার সিস্টেমটা বুঝতে পেরেছেন। এরপর আমরা আলোচনা করব ই কমার্স। ই কমার্স, ই কমার্সের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইলেকট্রনিক কমার্স। ইলেকট্রনিক কমার্স হচ্ছে, অর্থাৎ হচ্ছে ই কমার্স ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করাকে ই কমার্স বলা হয়। ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করাকে ই কমার্স বলা হয়। যেমন ধরুন, ই কমার্স কিন্তু কখনো সরাসরি কোনো পণ্য ক্রয় বিক্রয় হয় না। সরাসরি বলতে কি, কোনো মার্কেটে না, কিন্তু এটা অনলাইনের মাধ্যমে। ইলেকট্রনিক মানে হচ্ছে অনলাইনের মাধ্যমে, ইলেকট্রনিক পদ্ধতিতে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে কোনো পণ্য বা সেবা ক্রয় বা বিক্রয় করাকে ই কমার্স বলে। এই ই কমার্সের কিন্তু অনেকগুলো ভাগ আছে, যেমন আমি বলি আপনাকে, B2B, B2C, C2B, C2C, বিজনেস টু বিজনেস, বিজনেস টু কনজিউমার, কনজিউমার টু বিজনেস, আর কনজিউমার টু কনজিউমার। পৃথিবীর সবচেয়ে বড় ই কমার্স হচ্ছে অ্যামাজন, alibaba.com, এরকম পৃথিবীতে অনেকগুলো কিন্তু ই কমার্স আছে, যারা আমরা কিন্তু কখনো এই প্রোডাক্টগুলো কিন্তু ধরেও দেখতে পারি না, যে এই প্রোডাক্টগুলো আমরা অনলাইনে দেখে পছন্দ করে তাদেরকে অর্ডার করে থাকি, তারা আমাদেরকে সেই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকে। আলিবাবা দেয় না, বা আমাদের দেশে যেগুলো হয় আমাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে, আমরা যেটাকে বলা হয় সিওডি, ক্যাশ অন ডেলিভারি, সিওডির মাধ্যমে আমাদের এই পণ্যগুলো বা সেবাটা আমরা ক্রয় বা বিক্রয় করে থাকি। ঠিক আছে, পৃথিবীতে এই সেবাটি খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করছে আস্তে আস্তে, খুবই দ্রুত জনপ্রিয়তা লাভ করতেছে আস্তে আস্তে। আপনারা আমরা জানবো সেলুলার নেটওয়ার্ক বা সেলুলারটা কি জিনিস। সেলুলার নেটওয়ার্ক পদ্ধতিতে যখন আমরা মোবাইলে কথা বলে থাকি, যে 2G 3G 4G বা 5G নিয়ে আমরা যখন কথা বলছি, যে ডেটাটাকে যখন আমরা এই ডেটাকে নিয়ে যখন কাজ করে থাকি, 2G বা 3G, এখন 2G কোনটাকে বলবো বা 3G কোনটাকে বলবো। 2G টা হচ্ছে যেটা আমরা ভিডিওর বাইরে যেটা কথা বলতাম, সেটা 2G হচ্ছে। আর 3G যখন আমরা কথা বলি, কাউকে দেখে দেখে যখন কথা বলতেছি, আমরা এই ভিডিও সুবিধাগুলো যখন পেয়ে থাকতেছি, তখন আমরা সেটাকে বলছি কি 3G বলতেছি।
এরপর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কটা আমরা মূলত কেন করে থাকি? দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে আন্তঃসংযোগের ফলে যে আমরা ডাটাগুলো আদান প্রদান করে থাকি, এটা কিন্তু ইন্টারনেট ছাড়া, ইন্টারনেট বাদ দিয়ে কিন্তু আমরা কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করে থাকি। ইন্টারনেট দরকার নেই কিন্তু। আমার ধরুন এখানে একটি কম্পিউটার, এখানে একটি কম্পিউটার, এই দুটো কম্পিউটারের মধ্যে যদি কোনো ডিভাইস বা কোনো তথ্য আমরা আদান প্রদান করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? একটা নেটওয়ার্কিং সিস্টেম চালু করে দিতে হবে। তাহলে এই ব্যক্তিটা তার কম্পিউটারে ঢুকতে পারবে যদি সে তাকে অ্যাক্সেস বা অনুমোদন দিয়ে থাকে, তাহলে কি করতে হবে? এই কম্পিউটারে ঢুকতে পারবে। অথবা এই ব্যক্তিটা, এইখানকার যে ইউজার, সে এই কম্পিউটারে ঢুকতে পারবে। অথবা এখান থেকে কোনো তথ্য, এই কম্পিউটার, এটা এ কম্পিউটার, এটা বি কম্পিউটার, এ কম্পিউটার বি কম্পিউটারটাকে যে কোনো সময় খুব দ্রুত কোনো তথ্য আদান প্রদান করতে পারবে। সেটা কিসের মাধ্যমে? এই নেটওয়ার্কের মাধ্যমে। এই নেটওয়ার্ক গুলো হয়ে থাকে, যেমন আমরা নেটওয়ার্ক গুলো, যারা নেটওয়ার্কিং কাজ করে, নেটওয়ার্কিং ডিভাইস গুলো হচ্ছে হাব, সুইচ, রাউটার, গেটওয়ে, আর অনেক কিছু আছে। হাব, সুইচ, রাউটার, এগুলো হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস। এরপর হচ্ছে আমরা যে কেবল গুলো দিয়ে নেটওয়ার্কিং করে থাকি, একটা হচ্ছে টু স্টেট পেয়ার কেবল। টু স্টেট পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল, ঠিক আছে। টু স্টেট পেয়ার কেবল কোনটা? টু স্টেট মানে হচ্ছে পেঁচানো, টু স্টেট মানে হচ্ছে কি? পেঁচানো। আর এই টু স্টেট ফাইবার কেবলে আপনারা একটা জিনিস দেখবেন, যেখানে 4 জোড়া তার থাকে। আমরা যখন ইন্টারনেটের যে লাইনগুলো দিয়ে থাকে, ওখানে দেখবেন 4 জোড়া তার থাকে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 জোড়া তার থাকে। এই 4 জোড়া তারের মধ্যে একটি সাদা তার হচ্ছে কমন। প্রত্যেকটা জোড়ার মধ্যে একটি সাদা তার থাকবে, কিন্তু কমন তার থাকবে এই টু স্টেট পেয়ার কেবলের মধ্যে। আরেকটা আছে কোঅ্যাক্সিয়াল কেবল। কোঅ্যাক্সিয়াল কেবল, টু স্টেট পেয়ার কেবল কোনটা? যেই তারটা মোড়ানো থাকবে, অর্থাৎ পেঁচানো থাকবে, 4 জোড়া তার থাকবে, এবং প্রতিটি তারের মধ্যে একটি কমন কালার তার থাকবে, যেটা হচ্ছে সাদা। আর বাকিগুলো অন্য যে কোনো কালারই থাকুক না কেন, কিন্তু প্রত্যেকটা জোড়ার সাথে একটি কেবল থাকবে, যেটা হচ্ছে সাদা কালারের, ঠিক আছে। আর ফাইবার অপটিক কেবলের গঠনটা আমি একটু বলে দিচ্ছি। ফাইবার অপটিক কেবলটা হচ্ছে স্বচ্ছ কাচের তন্তু দ্বারা তৈরি। অর্থাৎ এই কেবলটা যে ব্যবহার করে, আলোক সিগন্যাল ব্যবহার করে আমরা ডাটাগুলো সেন্ড করে থাকি। কোন কেবলে? ফাইবার অপটিক কেবলে। কোন কেবলে? আবার বলছি, ফাইবার অপটিক কেবলে স্বচ্ছ কাচের তন্তু দ্বারা তৈরি। স্বচ্ছ কাচ, এটা একটি কাপড়ের সুতার ন্যায়, কাপড়ের সুতার ন্যায় এই ফাইবার অপটিক কেবলটা। কিন্তু ওখানে যে সিলিকনটা যে ব্যবহার করা হয়, বা কাচ যে ব্যবহার করা হয়, স্বচ্ছ যে কাচের যে তন্তুটা ব্যবহার করা হয়, ওটাতে কি করা হয়? আলোক সিগন্যালের ন্যায় এই ডাটাগুলো খুব দ্রুত সেন্ড করা হয়ে থাকে। আর কোঅ্যাক্সিয়াল কেবল, যেটা কোঅ্যাক্সিয়াল কেবলটা আমরা যখন ডিশ লাইনে ব্যবহার করে থাকি, কোঅ্যাক্সিয়াল কেবলের এটা একটা গঠন আছে। কোঅ্যাক্সিয়াল কেবলের যে এই তারটা, এখানে একটা তার, আর একটা তার এভাবে থাকবে। এখানে 3টা অংশ থাকে এই তারটা, কোর, ক্ল্যাডিং, একটা হচ্ছে জ্যাকেট। বাইরের যে অংশটা আমরা জ্যাকেট বলি, আর মাঝখানের যে অংশটা কোর বলি, আর এটাকে আমরা ক্ল্যাডিং বলে থাকি, ঠিক আছে। তাহলে আমরা তাহলে কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে? দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগের ফলে কোনো তথ্য বা কোনো তথ্য আমরা শেয়ার করতে পারি, অথবা আমরা কোনো রিসোর্সও শেয়ার করতে পারি, কোনো আমরা হার্ডওয়্যারও ব্যবহার করতে পারি। যদি আমি এই যে আমি স্ট্রিম লাইভ যে স্ট্রিমে যে ক্লাস নিচ্ছি,
আমি যদি স্ট্রিম ইয়ার্ডে ক্লাস নিতে, আমি এখান থেকে ইচ্ছা করলো আমাকে যদি কেউ আরো কারো কম্পিউটার সাথে আমরা একসাথে কাজ করি, যদি সে আমাকে অ্যাক্সেস দেয়, তাহলে আমি কিন্তু এখান থেকে তার কম্পিউটারে ঢুকে তার কম্পিউটারের যে সফটওয়্যার বলেন বা হার্ডওয়্যার বলেন আমি কিন্তু ইউজ করতে পারবো। কিসের সাহায্যে? কম্পিউটার। এটা কিন্তু এক ধরনের একটা নেটওয়ার্ক কিন্তু, ঠিক আছে? আমরা এই নেটওয়ার্কের মাধ্যমেও আমরা কি করে থাকি, আমরা আরেকজনের কম্পিউটার বা অন্য কম্পিউটারে কি করতে পারি, তথ্যগুলো খুব দ্রুত আমরা পাঠাতে পারি। কিসের মাধ্যমে? এই সিস্টেমে, এই তারের মাধ্যমে, অথবা হাব রাউটার সুইচ এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা তথ্য পাঠাতে পারি। কম্পিউটার নেটওয়ার্কের এখানে কিছু, আমরা যে কম্পিউটার নেটওয়ার্কটা তৈরি করব, কতটুকু এরিয়ার মধ্যে আমরা নেটওয়ার্কটা তৈরি করব, এটা একটু আমরা জানব। সেটা হচ্ছে, একটা হচ্ছে ল্যান, একটা হচ্ছে ম্যান, একটা হচ্ছে ওয়ান, তার আগে হচ্ছে প্যান। এই প্যান, ল্যান, ম্যান, ওয়ান, এই চারটা আমরা যখন কেবল দিয়ে তথ্যগুলো যখন আদান প্রদান করব বা আমরা যখন নেটওয়ার্কিং করব, এই চারটা পদ্ধতি কিন্তু নেটওয়ার্কিংটা গড়ে ওঠে। প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান হচ্ছে মেট্রোপলিটন, ওয়ান হচ্ছে ওয়াইড নেটওয়ার্ক। এই প্যান হচ্ছে, ধরুন আপনি প্যানটা কোনটাকে বলবেন, যেমন আমরা বলে থাকি ব্লুটুথ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, শেয়ারিংটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আমরা যদি একই বিল্ডিং এর মধ্যে, আমরা পাঁচতলা একটা বিল্ডিং আছে, পাঁচতলা থেকে নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে যদি আমরা কোনো তথ্য আদান প্রদান করে থাকি, নেটওয়ার্ক পাঁচতলা থেকে নিচতলা একই বিল্ডিং এর মধ্যে, সেটা আমরা বলে থাকি, সেটাকে আমরা বলবো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। বুঝতে পেরেছেন? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে কি, একই বিল্ডিং এর মধ্যে বা ছোট্ট একটি জায়গার মধ্যে, একই বিল্ডিং হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু একটা পাশাপাশি যদি বিল্ডিং থাকে, তা আমার এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ যদি আমি কোনো তথ্য পাঠাতে পারি নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে, সেটা আমরা বলবো প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়ার মধ্যে একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, ব্লুটুথ, শেয়ার ইট। আমরা ব্লুটুথ এবং শেয়ার ইটের মাধ্যমে আমরা কিন্তু তথ্য আদান প্রদান করতে পারি। এটা ডিসটেন্সটা খুব ছোট, 100 মিটারের মধ্যে কিন্তু ডিসটেন্সটা হবে। ল্যানের ডিসটেন্স, এই প্যানের ডিসটেন্সটা কত? 100 মিটারের মধ্যে কিন্তু। আর ল্যানের ডিসটেন্সটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়াটা কতটুকু হতে পারে? এটা 500 অথবা 1000 মিটারের মধ্যে, 500 অথবা 1000 মিটারের মধ্যে, এই ডিসটেন্সের মধ্যে আমরা যদি কোনো তথ্য আদান প্রদান করে থাকি কেবলের মাধ্যমে বা কোনো নেটওয়ার্ক সিস্টেম চালু করে, তাহলে আমরা সেটাকে কি বলবো? লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া এটা কিন্তু অনেক বড় না, কিন্তু আবার বলছি, প্যানটা হচ্ছে একটা বিল্ডিং অথবা পাশাপাশি দুটো বিল্ডিং অথবা একই বিল্ডিং এর মধ্যে উপরতলা থেকে নিচতলা থেকে, উপরতলা থেকে শুরু করে নিচতলায় আমরা বসে আছি অথবা উপরে কেউ বসে আছে, এই দুজন ব্যক্তির মধ্যে কোনো আন্তঃসংযোগের মাধ্যমে কোনো তথ্য আদান যদি প্রদান করা হয়, তাহলে আমরা সেটাকে কি বলবো? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলবো। আর ল্যান কাকে বলবো? ল্যানটা হচ্ছে ছোট্ট একটা এরিয়ার মধ্যে 500 থেকে 1000 মিটারের মধ্যে যদি আমরা কোনো তথ্য আদান প্রদান করে থাকি, কোনো নেটওয়ার্ক সিস্টেম চালু করে, সেটা আমরা কি বলবো? লোকাল এরিয়া নেটওয়ার্ক। এবং হচ্ছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন হচ্ছে, এটাকে 60 কিলোমিটার মানে 60 কিলোমিটার ডিসটেন্স বলা হয়েছে। কত কিলোমিটার? 60 কিলোমিটার ডিসটেন্স মেইনটেইন। তার মানে কি 0 থেকে 60 কিলোমিটার পর্যন্ত আমরা কোনো নেটওয়ার্ক সিস্টেম চালু করে যদি ডিভাইস বা তথ্য আমরা আদান প্রদান করতে পারি, কোনো তথ্য যদি শেয়ার করতে পারি, কোনো তথ্য ব্যবহারের অনুমতি পাই, তাহলে আমরা সেটাকে কি বলবো? ওয়ান বলবো। আর এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। পুরো পৃথিবী জুড়ে আমরা যে নেটওয়ার্কিং সিস্টেমটা ব্যবহার করতেছি, এই পুরো পৃথিবীটা কিন্তু আমরা নেটওয়ার্কিং সিস্টেমটা চালু আছে। দেখুন আপনারা এইভাবে, আমরা যখন একটা ওয়ার্ল্ডের নেটওয়ার্কিং আমরা সাইন যে দেখি, এটা কিন্তু এভাবে পুরো পৃথিবীটা কিন্তু একটা মাকড়সা জালের মতো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে নেটওয়ার্ক, সেটা হচ্ছে কিন্তু ওয়ান। বুঝতে পারছেন নিশ্চয়ই? তাহলে আরেকটু বলে দেই, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, একটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। প্যানটা হচ্ছে ছোট্ট একটা গন্ডির মধ্যে, একটা বিল্ডিং বা দুটো বিল্ডিং এর মধ্যে 100 মিটারের মধ্যে। লোকাল এরিয়া নেটওয়ার্ক 500 থেকে 1000 মিটারের মধ্যে। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক 0 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক পুরো পৃথিবী জুড়ে, এটাকে আমরা কি বললাম? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
এই হচ্ছে নেটওয়ার্কিং সিস্টেম। আমরা মূলত এই নেটওয়ার্কিংটা করে থাকি একটা খরচ কমানোর জন্য। কেন খরচ কমানোর জন্য করে থাকি? ধরুন আমার একটা অফিসে একটা কম্পিউটার আছে, আমার একটা অফিসে কম্পিউটার আছে, অফিসে 5টা কম্পিউটার আছে, কিন্তু আমি যদি এখন 5টা প্রিন্টার নেই, আমার অফিসে 5 জন এমপ্লয়ি আছে, তা আমি 5 জন এমপ্লয়ির জন্য যদি 5টা প্রিন্টার ক্রয় করি, তাহলে আমার কি করবে? 5টা প্রিন্টার জন্য আমার যদি একটা প্রিন্টারের দাম যদি 5,000 টাকা করে হয়, তাহলে আমার কত টাকা লাগবে? 25,000 টাকা। যদি আমি এই 5টা কম্পিউটারের জন্য যদি আমরা একটা প্রিন্টার ব্যবহার করি, যদি আমরা একটা প্রিন্টার ব্যবহার করি এই নেটওয়ার্কিং এর মাধ্যমে, তাহলে আমরা যদি এখানে একটা প্রিন্টার সবাইকে ব্যবহার করে অ্যাক্সেস দেওয়া হয়, তাহলে আমরা এটা কি বলবো? নেটওয়ার্কিং করব। কেন? যে এই নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা কিন্তু হার্ডওয়্যার শেয়ার করতেছি, আমরা হার্ডওয়্যার শেয়ার করে ব্যবহার করতে পারতেছি। একটা হার্ডওয়্যারকে 5টা কম্পিউটার কিন্তু আমরা ব্যবহার করে কি দিচ্ছি? অ্যাক্সেস দিচ্ছি। স্মার্টফোন সম্পর্কে আপনারা সকলেই আমরা জানি। স্মার্টফোন কোনটাকে বলছে? আমরা এখন বলতেছি স্মার্ট, যেটা আমরা অ্যান্ড্রয়েড ফোনটাকে স্মার্টফোন বলে থাকি। এটা সম্পর্কে কিছু বলবো না। এরপর হচ্ছে www। আমরা এটা সবাই লিখে থাকি, কোন একটা ওয়েবসাইট সার্চ দিতে গেলে আমাদের এটা একটা সার্চ দিতে হয়। www মানে www ওয়ার্ল্ড এরিয়া, এটা কি বলে বলতো? ওয়ার্ল্ড ওয়াইড। এই যে www, এটা আমরা কখন ব্যবহার করে থাকি? যখন আমরা একটা ওয়ার্ল্ড ওয়াইড এরিয়া বা ওয়ার্ল্ড তাহলে এই যে www, এখানে মূলত হচ্ছে একটা ওয়েবসাইটের সাথে সম্পৃক্ত। কার সাথে সম্পৃক্ত? একটা ওয়েবসাইটের সাথে সম্পৃক্ত। একটা ওয়েবসাইটে কি আছে? ওয়েব পেজেস। আচ্ছা, ওয়েবসাইট কাকে বলে? একটি নির্দিষ্ট ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে কি বলা হয়? ওয়েবসাইট বলা হয়। একটা ওয়েবসাইটে অনেকগুলো ওয়েব পেজ থাকে, আর তার সমষ্টিকে আমরা কি বলি? ওয়েবসাইট বলে থাকি। ঠিক আছে? তো ওয়েবসাইট তৈরি করতে মূলত আমাদের কি ব্যবহার করা হয়? HTML ব্যবহার করা হয়। HTML বা ওয়ার্ডপ্রেস, এটা আরেকটা ব্যাপার এটা। তারপর HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা কিন্তু এই ওয়েবসাইট তৈরি করে থাকি। আর এই একটা ওয়েবসাইটে অনেকগুলো ডোমেইন ব্যবহার করা হয়। একটা ওয়েবসাইট জন্য অনেকগুলো ডোমেইন ব্যবহার করা হয় না, এক একটা ওয়েবসাইটের জন্য এক এক রকম ডোমেইন নেম ব্যবহার করা হয়। ডোমেইন কেমন? যদি আমি বলি .com, এটা একটি কমার্শিয়াল প্রতিষ্ঠান। .edu, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান। .net, এটি একটি ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠান। .mil, এটি একটি মিলিটারি প্রতিষ্ঠান। .org, এটি একটি অর্গানাইজেশন। যদি যেমন বলি আমরা www. DHA ঢাকা university.edu.bd, এটা যেমন www.dhakauniversity.edu.bd। edu.bd দিয়ে আমরা বুঝাইলাম যে এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান, আর বিডি দিয়ে আমরা বুঝাইলাম যে এটি একটি, এই শিক্ষা প্রতিষ্ঠানটা বাংলাদেশের। আপনারা বুঝতে পেরেছেন? ইডু দিয়ে আমরা কি বুঝাইলাম? শিক্ষা প্রতিষ্ঠান। যদি ইডুর জায়গায় আমরা .net দিতাম, তাহলে আমরা বুঝতাম কি এটা একটা ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠান। .mil যদি দিতাম, MIL, তাহলে আমরা বুঝতাম এটা একটি মিলিটারি প্রতিষ্ঠান। আর যেহেতু আমরা যখন এই বিডিটা দিয়েছি, এই বিডি মানে হচ্ছে বাংলাদেশ। যেমন .pk পাকিস্তান, .in ইন্ডিয়া, .uk ইউনাইটেড কিংডম, .us ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এভাবে প্রত্যেকটা দেশের জন্য কিন্তু একটা আলাদা ডোমেইন আছে, যে ডোমেইনের সাহায্যে কিন্তু আমরা বুঝতেই পারি যে এটা কোন দেশের ওয়েবসাইট। এটা
ঠিক আছে? তাহলে ওয়েবসাইটের মধ্যে আমরা যখন একটা ওয়েবসাইটে তথ্য খুঁজতে যাই, আমাদের লেখা থাকে http, এইভাবে ডাবল স্ল্যাশ দেওয়া থাকে www ডট, এই ডট ডট ধরুন ঢাকা ইউনিভার্সিটি বা যাই থাকলো ডট edu ডট বিডি। http এটা কিন্তু একটি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর একটা আমরা বলছি HTML, দুটো কিন্তু এক না। এটা ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে, আর এটা হচ্ছে একটা ওয়েবসাইটের একটি প্রোটোকল। একটা প্রোটোকল মেনটেন করে আমাকে একটি নিয়মের মধ্যে দিয়ে কোন একটা ওয়েবসাইটে কি হচ্ছে আমাকে একটা অ্যাক্সেস দিচ্ছে, কোন একটা ওয়েবসাইটে আমাকে কি দিচ্ছে, অ্যাক্সেস দিচ্ছে, মানে একটা ওয়েবসাইটকে ব্যবহার করার আমাকে কি দিচ্ছে, অনুমতি দিচ্ছে। কে দিচ্ছে? এই HTTP টাই কিন্তু দিচ্ছে। ঠিক আছে? এই HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটি মূলত তৈরি করেন টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি এই ভদ্রলোক আমাদেরকে ওয়েবসাইট সম্পর্কে উনি আমাদেরকে আইডিয়া দিয়েছেন। টিম বার্নার্স-লি। ইন্টারনেট ইন্টারনেট 1969 এ আবিষ্কার হয়। তার মানে হচ্ছে ইন্টারনেট যখন 1969 আবিষ্কার হয়, তখন এটার নাম ছিল কিন্তু অরপানেট। আমাদের বাংলাদেশে এটা ব্যবহার শুরু হয়, এই সালটাকে উল্টিয়ে দিলে আমাদের বাংলাদেশে ব্যবহার শুরু হয়। দ্যাট মিন্স হচ্ছে 1996 এ ইন্টারনেটের ব্যবহার বাংলাদেশে শুরু হয়। একটু মনে করবেন, ইন্টারনেট বলুন বা অরপানেট বলুন 1969 সালে আবিষ্কার হয়, আর এই 69 সালটাকে উল্টিয়ে দিলে 96 হয়। বাংলাদেশে 1996 সাল থেকে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়েছে। ঠিক আছে? ইন্টারনেট কাকে বলে? ক্ষুদ্র ক্ষুদ্র ইন্টারনেট হচ্ছে মূলত কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র নেটওয়ার্কের সমষ্টিকেই ইন্টারনেট বলে। ক্ষুদ্র ক্ষুদ্র নেটওয়ার্কের সমষ্টিকেই ইন্টারনেট বলে। ক্ষুদ্র ক্ষুদ্র যদি বলি, ক্ষুদ্র ক্ষুদ্র মানে কি, আমরা এখানে একটা 5টা কম্পিউটার যদি বসিয়ে এই 5টা কম্পিউটারকে যদি আমরা আন্তঃসংযোগের মাধ্যমে, নিজেদের তারের মাধ্যমে বা কোনো ডিভাইসের মাধ্যমে আন্তঃসংযোগের ফলে যদি কোনো তথ্য আমরা আদান প্রদান করতে পারি, সেটা কিন্তু আমাদের একটা ইন্টারনেট। তার মানে কি, ক্ষুদ্র ক্ষুদ্র নেটওয়ার্কের সমষ্টিকে বলা হয় ইন্টারনেট। ক্ষুদ্র ক্ষুদ্র নেটওয়ার্কের সমষ্টিকে বলা হয় ইন্টারনেট। ক্লায়েন্ট সার্ভার। ক্লায়েন্ট মানে কি আপনারা নিশ্চয়ই জানেন। ক্লায়েন্ট মানে হচ্ছে যে সেবাটা গ্রহণ করে, তাকে বলা হয় ক্লায়েন্ট। যেমন আমরা এখন যে বিভিন্ন বাংলাদেশের যে বিভিন্ন ফোন কোম্পানির কাছ থেকে যে সিম ব্যবহার করে থাকি, এই সিম গুলো মূলত আমাদেরকে আমরা যখন ব্যবহার করতেছি আমরা হচ্ছে ক্লায়েন্ট, আর তারা হচ্ছে সার্ভার। যে আমাদেরকে এই সুবিধা দিচ্ছে সে হচ্ছে সার্ভার, আর আমরা হচ্ছে একজন ক্লায়েন্ট সার্ভার। তার মানে কি, রবি হচ্ছে একটা ক্লায়েন্ট সার্ভার, রবির যে ইউজার সে হচ্ছে ক্লায়েন্ট, আর রবি যে মেইনলি যে সার্ভারটা দিচ্ছে আমাদেরকে সে হচ্ছে সার্ভার। নেটওয়ার্ক ঠিক আছে। আমরা জানবো ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং আমি আপনাদের একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে ক্লাউড কম্পিউটিংটা কি। ধরেন আপনাদের কারো বাসায় আজকে একটা বিয়ের অনুষ্ঠান। এখন বিয়ের অনুষ্ঠান যদি আপনাদের কারো বাসায় আয়োজন করতে চান, তাহলে আপনাকে কি কি করতে হবে? আপনাকে বড় একটা প্যান্ডেলের আয়োজন করতে হবে, অথবা একটা কমিউনিটি সেন্টার ভাড়া নিতে হবে। সেখানে কি কি লাগবে? গ্লাস প্লেট থেকে শুরু করে সমস্ত জিনিস। এখন যদি আপনাকে কেউ বলে যে আপনি যে প্রোগ্রামটা করবেন, আপনাকে এই প্রোগ্রামটা করার জন্য আপনাকে সব জিনিস কিনতে হবে, তাহলে কেমন হয় বলুন তো?
আমরা তাহলে অনেকের পক্ষে বিয়ে করাই সম্ভব ছিল না, যে আপনি এই সমস্ত জিনিস কিনে আপনি কি করবেন, এটা প্রোগ্রাম করবেন। দ্যাট মিনস আমাদের পক্ষে এটা কিন্তু করা সম্ভব না। সেজন্য কোনো একটা পক্ষ আমাদেরকে এই সুবিধাটা দিচ্ছে, কি বলতেছে, যে আমরা একটা বাড়ি রেডি রেখেছি আপনার জন্য, আপনি সেখানে বিয়ে করবেন, আপনার জন্য আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, আপনি এর বিনিময়ে আমাদের কি দিবেন, টাকা দিবেন। এটাকেই কিন্তু বলা হয় ক্লাউড কম্পিউটিং। আপনাকে কেউ টাকার বিনিময়ে কোনো একটা সেবা দিচ্ছে, এটাই ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং মূলত কিন্তু কোনো প্রযুক্তি নাই। আমি আবার বলছি আপনাদেরকে, ক্লাউড কম্পিউটিং মূলত কোনো প্রযুক্তি নয়, এটি একটি হচ্ছে ব্যবসায়িক মডেল। এটি একটি কি মডেল, ব্যবসায়িক মডেল, কোনো প্রযুক্তি না কিন্তু, এটা একটি ব্যবসায়িক মডেল। আপনারা ইচ্ছা করলে, ধরেন আপনার কম্পিউটারটা এখন বাসায় বসে আছে, তা আপনার কম্পিউটারটা কেউ একজন আমেরিকা থেকে আপনার কম্পিউটারটা ব্যবহার করার, আপনার হার্ডওয়্যারটা ব্যবহার করার আপনি একটা পারমিশন দিলেন অথবা অ্যাক্সেস দিলেন। তার মানে কি, ওই লোকটা আমেরিকা থেকে বসে বাংলাদেশে আপনার হার্ডওয়্যারটা ব্যবহার করতেছে। আপনি যে আপনার হার্ডওয়্যারটা ব্যবহার করতে অনুমতি দিচ্ছেন, আপনি বিনিময়ে কি দিবেন, বলবেন যে আপনি আমাকে বিনিময়ে ডলার যদি দেন আপনি আমাকে, তাহলে আমি আপনাকে কি করব, এটা ব্যবহারের অনুমতি দেব, নতুবা নয়। তার মানে কি, এটি কিন্তু কোনো প্রযুক্তি নয়, কিন্তু এটি একটি ব্যবসায়িক মডেল। আপনার নেই, কিন্তু আপনি একটা জিনিস কি করতেছেন, ভাড়ায় ব্যবহার করতেছেন, ভাড়ায় আমরা চালাচ্ছি, সেটাকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। তাহলে বুঝতে পেরেছেন ক্লাউড কম্পিউটিং কি? যেমন আমরা যারা আমরা গুগল ব্যবহার, যারা জিমেইল ব্যবহার করি, জিমেইলে কিন্তু আমাদের তারা একটা ভার্চুয়াল একটা স্টোরেজ কিন্তু দিচ্ছে 15 জিবি। আপনি যদি এর থেকে বেশি স্টোরেজ প্রয়োজন হয়, যে আমার অনেক ডাটা আছে, বিগ ডাটা আমি ব্যবহার করি, তাহলে আপনি যখন বিগ ডাটা ব্যবহার করবেন, আপনার কিন্তু তখন কিন্তু এই 15 জিবি ডাটা আপনার হবে না। তাহলে আপনাকে কি করতে হবে, গুগলকে আপনি যখন পে করবেন, তখন কিন্তু আপনাকে তারা আপনাকে ঠিকই কিন্তু একটা স্টোরেজটা বাড়িয়ে দেবে। তার মানে কি, এটা প্রযুক্তি নয়, এটি একটি হচ্ছে ব্যবসায়িক আইডিয়া বা একটি ব্যবসায়িক মডেল। ঠিক আছে, ক্লাউড কম্পিউটিং। আমরা এরপরে জানবো রোবোটিক্স সম্পর্কে। আমরা একটু জানবো এই রোবোটিক্স সম্পর্কে। রোবোটিক্সটা কি বলেন তো? এটি একটি বিজ্ঞানের শাখা, এটি একটি বিজ্ঞানের শাখা যাকে দিয়ে আমরা মানুষের পরিবর্তে কোনো কাজ করাতে পারি। এই জন্য কিন্তু রোবোটিক্সের আবির্ভাব হয়েছে। রোবট কি করে থাকে, রোবট আমাদের একটা মানুষের যে কাজগুলো করতে পারে, রোবট কিন্তু ঠিক সেই কাজগুলোই করতে পারে। কিন্তু অসুবিধাটা হচ্ছে কি, কম্পিউটারের মতো, কম্পিউটারের যখন কোনো জ্ঞান বুদ্ধি নেই, রোবটের কিন্তু নিজস্ব কোনো জ্ঞান বুদ্ধি নেই। ও আপনি যখন ওকে একটা সফটওয়্যার ডেভেলপ করে ওকে যা যা কাজগুলো করতে বলবেন, ও কিন্তু ঠিক সেই কাজগুলো করবে। ও কিন্তু ক্লান্তি নেই, ক্লান্তি বিরামহীন ভাবে আপনাকে সে কাজ করে দিবে। কিন্তু আমি আজ থেকে 3-4 বছর আগে রোবোটিক্স, জাপানের এক রোবোটিক্স সম্পর্কে জানলাম, যে রোবট সম্পর্কে। এক মহিলা, তার বাসায় রোবট থাকে, সে রোবট তার বাসার সমস্ত কাজকর্ম করে দেয়। তখন সেখানে কি হলো, এই মহিলা একদিন বাসায় ঘুমিয়েছিল, ফ্লোরে ঘুমিয়েছে সম্ভবত, আর রোবট ওই ফ্লোরে যখন ময়লা দেখেছে, তার মানে তার চুলগুলো যখন দেখতে পায় যে ফ্লোরের মধ্যে পড়ে আছে, তখন সেই চুলগুলো সে কি করেছে, টেনে ছেঁড়ার চেষ্টা করেছে। সেই ভদ্র মহিলা সর্বশেষ ফায়ার সার্ভিসের সাহায্য নিয়ে তাকে ওখান থেকে বাঁচতে হয়েছে। তার মানে কি, ও কিন্তু জানে না যে আমার মালিক এটা। তার মানে কি, এর নিজস্ব কোনো বুদ্ধি নেই। রোবট কি করে থাকে, আমাদের রোবট মূলত মানুষের কাজের একটা অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা হয়। যে মানুষ যেন, আমরা যখন বাংলাদেশে যে রোবট সোফিয়া আসলো, রোবট সোফিয়াকে নিয়ে অনেক কিন্তু কথা হয়েছে বা মতামতি আমরা করেছি। রোবট সোফিয়া একটি হোটেলে যদি কাজ করে, ও কিন্তু 24 আওয়ার্স কাজ করতে পারবে, ওর কিন্তু ক্লান্তি বিরামহীন ভাবে সে কাজ করতে পারবে। আমরা লাস্ট একেবারে শেষ টপিকে চলে এসেছি, সাইবার ক্রাইম, সাইবার অপরাধ। যেটা সাইবার অপরাধটা হচ্ছে কি, সাইবার অপরাধটা হচ্ছে কারো পারমিশন ছাড়া, কারো অনুমতি ছাড়া কারো কম্পিউটারে ব্যবহার। কিভাবে কারো কম্পিউটার আপনি ব্যবহার করতেছেন? ধরেন আমরা কিন্তু এই কাজগুলো মূলত এভাবে হয়ে থাকে, আমরা যখন মোবাইল যে ব্যবহার করি,
আমরা যখন ফেসবুক ব্যবহার করি, আমরা যে জিমেইল ব্যবহার করে থাকি, আমাদের কিন্তু পৃথিবীতে একবিংশ শতাব্দীতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে সম্পদ হচ্ছে, গুরুত্বপূর্ণ সবচেয়ে যেটা, সেটা হচ্ছে আমাদের এই ডাটা। ডাটা কেন বেশি সম্পদ, বড় সম্পদ, এটা সম্পর্কে আপনারা সকলেই জানেন। যেমন ঢাকায় যদি কারো একটা 10 তলা বিল্ডিং থাকে, তার কাছে কাগজ নেই, তার কিন্তু 10 তলা বিল্ডিং এর কোনো দাম নেই কিন্তু। তার মানে হচ্ছে এটা ডাটা থাকতে হবে। এই ডাটা যদি না থেকে থাকে, তাহলে আমাদের ওই 10 তলা বিল্ডিং এর কোনো দাম নেই কিন্তু। ঠিক আছে? আমরা এই ডাটাগুলো যখন ব্যবহার করব, আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে পাসওয়ার্ডের ক্ষেত্রে। বিশেষ করে পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা যখন অন্যান্য সফটওয়্যার গুলো ব্যবহার করে থাকি, মানুষের অন্য একটা রিসোর্স থেকে সফটওয়্যারটা ব্যবহার করি, সেই সফটওয়্যার সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই নেই কিন্তু আমরা সেই সফটওয়্যারে লগ ইন করতেছি। লগ ইন করার পরে কি হচ্ছে, আমাদের সেই সফটওয়্যার আমাদের সম্পর্কে আমাদের কম্পিউটারে, পুরো কম্পিউটারে অ্যাক্সেস নিয়ে নিচ্ছে। আমার যখন পুরো কম্পিউটারে অ্যাক্সেস নিয়ে নিচ্ছে, আমরা তাকে একটা অ্যাক্সেস কিন্তু আমাদের অজান্তেই দিয়ে দিলাম। তাহলে কি ঘটে গেল, সে আমার কম্পিউটার ব্যবহার করতেছে, সে আমার ডাটাগুলো চুরি করতেছে। এই ডাটাগুলো চুরি করার কারণে আমরা কি হচ্ছে, আমি প্রবলেম পড়তেছি, এরকম অনেক মানুষই প্রবলেম পড়তেছে। সাইবার অপরাধটা হচ্ছে কি, সাইবার অপরাধ হচ্ছে আপনার অজান্তেই আপনার কোনো মানুষ ক্ষতি করতেছে। আপনার এই সাইবার অপরাধ যে বাংলাদেশে ঘটতেছে, এখন সরকার কিন্তু সাইবার অপরাধ সম্পর্কে অনেক বেশি শক্তিশালী। সাইবার অপরাধ যারা করে, তার কিন্তু এখন বড় ধরনের পানিশমেন্ট দিচ্ছে। সাইবার অপরাধ কি করতেছে, আপনি কারো একটা ফেসবুক থেকে ছবি ডাউনলোড করলেন, সেই ছবি ডাউনলোড করে কি করলেন, আপনি তার নামে একটা ফেক আইডি করলেন। ফেক আইডি কি করলেন, আপনি আরেকজনকে, আপনি ওই ব্যক্তির সেজে তার সঙ্গে যোগাযোগ করতেছেন। এটা একটা সাইবার অপরাধের মধ্যে পড়ে কিন্তু। তাহলে আমরা অবশ্যই এদিকে খেয়াল রাখবো যে কেউ যেন আমরা সাইবার অপরাধের সাথে কোনোভাবে যুক্ত না হয়। যে হচ্ছে আজকের আমাদের ক্লাস শেষ, একেবারে সর্বশেষ টপিক আমরা চলে এসেছি। আমি আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।